দর্শক, অ্যাওয়ার্ড পাওয়া বা ভালো কাজের স্বীকৃতি পাওয়া আমাদের ডেইলি সানের জন্য নতুন কিছু নয়। প্রতিনিয়তই আমাদের সাংবাদিকরা নতুন নতুন পদকে ভূষিত হচ্ছেন এবং আজ আমাদের ডেইলি সানের স্টাফ করেসপন্ডেন্ট জসিম ভাই কিন্তু আরেকটি নতুন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। আমরা কথা বলবো তার সাথে এবং তার অনুভূতির কথা জানতে চাবো। আমার অনুভূতি খুবই ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগার বিষয়। এবং এটা আপনি জানেন যে এটা আমার 1 মাসের ভিতরে এটা আমার দ্বিতীয় পুরস্কার এবং ডেইলি সানে জয়েন করার পরও এটা আমার দ্বিতীয় পুরস্কার। গত মাসের 16 তারিখ, গত নভেম্বর মাসের 16 তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং সেটা ডেইলি সান থেকে আমরা 3 জন পেয়েছিলাম, যা ছিল বাংলাদেশের একক মিডিয়া হাউস হিসেবে সবচেয়ে বেশি ছিল ডেইলি সানের। এই মাসে 1 মাস পূর্ণ হয় নাই, এর ভিতরে আমি এই অ্যাওয়ার্ড পেলাম। এজন্য আমি খুবই আনন্দিত, আমার খুবই ভালো লাগছে। অন্যদিকে আমাদের আরেকজন রিপোর্টার গতকালকে একটা পুরস্কার পেয়েছেন, টিআইবির যে দুর্নীতির উপর যে খুবই প্রেস্টিজিয়াস একটা পুরস্কার, সেটা আমাদের রাশেদুল হাসান পেয়েছেন। ফলে এটা ডেইলি সানের আমার কলিগ যে পেয়েছে, তার পরের দিন আমি পেলাম, সেটাও আমার আরেকটা ভালো লাগার বিষয়। এই সবগুলো ভালো লাগা একসাথে মিশে একাকার হওয়ার ফলে আজকে আমার খুবই ভালো লাগছে। আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে যে এখন ডিসেম্বর মাস, বছর শেষ হয়ে যাচ্ছে। এই ডিসেম্বর মাসে আমরা ইতিমধ্যে আজকের এটার মধ্য দিয়ে আমরা ডেইলি সানের রিপোর্টাররা 1 ডজন পুরস্কার অর্জন করলাম। এটার মধ্য দিয়ে আমাদের যে ডজন পূর্ণ হলো, সেটা খুবই ভালো লাগার বিষয়, অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। এবার একটু জানতে চাচ্ছিলাম যে আজকে আপনি যে বিশেষ প্রতিবেদনের কারণে আসলে অ্যাওয়ার্ড পেলেন, সেই প্রতিবেদন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এই প্রতিবেদনটি ছাপা হয়েছিল এই বছর শুরুতে 26 জানুয়ারি তারিখে ডেইলি সান পত্রিকায়। সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে লিড আইটেম হিসেবে ছাপা হয়েছিল। প্রতিবেদনটি মূলত ছিল মামলা জট নিয়ে। আসলে মামলা জট নিয়ে অনেক প্রতিবেদন হয়, রেগুলার যে প্রতিবেদন হয় সেরকম প্রতিবেদন না। এই প্রতিবেদনে আমরা দেখিয়েছি যে বাংলাদেশের বিগত 53 বছরে কখন কীরকম বিচারক সংখ্যা ছিলেন বিভিন্ন আদালতে, যেমন সুপ্রিম কোর্টের 2টা ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, সেখানে কতটি মামলা পেন্ডিং আছে, এবং সারা বাংলাদেশের যে লোয়ার কোর্টগুলো আছে, ডিস্ট্রিক্ট আদালতগুলো আছে, সেখানে কতগুলো মামলা পেন্ডিং আছে। এবং আমরা আমাদের রিপোর্টে দেখিয়েছি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি মামলা পেন্ডিং ছিল, বা 2024 সাল সমাপ্তি হওয়ার সাথে সাথে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি মামলার সংখ্যাটা, পেন্ডিং মামলার সংখ্যাটা বেশি। আর অন্যদিকে বিচারক সংখ্যা সবচেয়ে কম। বিশেষ করে আপিলের ডিভিশনে তখন মাত্র 5 জন বিচারপতি ছিলেন, যা বাংলাদেশে ইতিপূর্বে ছিলেন না। এবং অন্যদিকে হাইকোর্ট ডিভিশনেও যে 93 জন বিচারপতি ছিলেন, সেখানে আরও 12 জন অন লিভে ছিলেন। সেই হিসেবে সেখানে ওয়ার্কিং বিচারপতির সংখ্যা কম ছিলেন, যা একদিকে পেন্ডিং মামলার সংখ্যা বেশি, অন্যদিকে বিচারপতির সংখ্যা কম। এইগুলো তুলনামূলক চিত্র দেখিয়েছি। এটা সমাধানের ওয়ে কীভাবে এটা সমাধান হতে পারে, সমাধানের পদ্ধতিগুলো, এটা যারা বিজ্ঞ মানুষ ছিলেন, এক্সপার্ট ছিলেন, লয়ার, জুরিস্ট, তাদের সাথে আলোচনা করে বিচার বিভাগ সংশ্লিষ্টদের কমেন্ট নিয়ে সেই সমাধানের পদ্ধতিগুলোও সেই রিপোর্টে বাতলে দেওয়া হয়েছে। আমরা সেই রিপোর্টে দেখিয়েছি বাংলাদেশে এক একজন বিচারপতির বিপরীতে কয়টা মামলা পেন্ডিং আছে। বিশেষ করে 2024 সাল যখন শেষ হয়, তখন অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং মামলার সংখ্যা ছিল 27,000। এট এ টাইম অ্যাপিলেট ডিভিশনে বিচারপতির সংখ্যা ছিল মাত্র 5 জন, অর্থাৎ একজন বিচারপতির বিপরীতে 5,500-এর বেশি মামলা পেন্ডিং। এটা আমরা অত্যন্ত সুন্দরভাবে এটা বর্ণনা করেছি এবং আমরা এটাও দেখিয়েছি যে অতীতে কোনো এক সময় এই অ্যাপিলেট ডিভিশনে 5 জন বিচারক ছিলেন, কিন্তু তখন মামলার পেন্ডিং সংখ্যা ছিল অ্যাপিলেট ডিভিশনে মাত্র 4,000। যেখানে 4,000 মামলার বিপরীতে 5 জন কোনো এক সময় ছিলেন, সেখানে 27,000 মামলার বিপরীতে 5 জন বিচারক। এবং আপনারা অনেকেই জানেন, যারা বিচার সংশ্লিষ্ট বিষয় তারা জানেন যে সর্বোচ্চ আদালত যেটা অ্যাপেক্স কোর্ট, সেখানে একটা বেঞ্চ গঠন করতে গেলে ন্যূনতম 3 জন বিচারপতির প্রয়োজন। সেক্ষেত্রে 5 জন বিচারপতি আর 3 জন বিচারপতি অনেক ক্ষেত্রে সমান কথা, কারণ আরেকজন বিচারপতি না হইলে 2টা বেঞ্চ গঠন করা যায় না। 2টা বেঞ্চ হইলে সেটা মামলা জট অনেকটা কমে আসে উচ্চ আদালতে, অর্থাৎ অ্যাপেক্স কোর্টে। তার কিছুদিন পরই
সেখানে বিচারপতি আরও 2 জন নিয়োগ হয়েছিলেন। সেটা আমাদের রিপোর্টের ভিত্তিতে হয়েছিল কিনা জানি না, তবে আমাদের রিপোর্টটি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট যারা ছিলেন, কর্তৃপক্ষ ছিলেন, তাদের নজরে এসেছে। আমরা হাইকোর্টের যে পেন্ডিং মামলাগুলোর সংখ্যা দেখিয়েছি এবং সেখানে বিচারক সংখ্যা যে কম, সেগুলো সমাধানের ওয়ে কি, সেগুলো কিন্তু কর্তৃপক্ষ নজরে এসেছে। এবং আমরা আজকে জানলাম, যেটা ইতিপূর্বে জানতাম না, যে এখানে জুরি বোর্ডে যারা ছিলেন সেখানে কিন্তু ওই কর্তৃপক্ষের লোকও ছিলেন। ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজম থেকেও যেমন ছিলেন, এখান থেকেও নিমকো থেকেও ছিলেন, এবং সেখানে সুপ্রিম কোর্টের সেই কর্তৃপক্ষও ছিলেন। ফলে আজকের যে অ্যাওয়ার্ড যেটা, এই যে রিপোর্ট যেটা, সেই রিপোর্টে বিশ্লেষণ আছে, সেই রিপোর্টে সমস্যা চিহ্নিত করা আছে, সমাধানের পথ বাতলে দেওয়া আছে, সেই রিপোর্টে ডাটা আছে, সেই রিপোর্টে মতামত আছে, সেই রিপোর্টে অনেকগুলো বিষয়ের সমাহার আছে। ফলে এই বিষয়গুলোকে আমলে নিয়ে যে এই যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যে এই যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং তাদের সাথে যে ইউএনডিপি, তাদের যৌথ উদ্যোগে আজকে এই পুরস্কারটা দেওয়া হলো। এবং এটা অত্যন্ত একটা নিরপেক্ষ জুরি বোর্ডের মধ্য দিয়ে তারা বিচার বিশ্লেষণ করে এটা দিয়েছেন। বাংলাদেশের মূলধারার মেইন স্ট্রিমের 10 জন সাংবাদিক এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আজকে তাদের হাতে তথ্য সচিব উপস্থিত ছিলেন মাহবুবা ফারজানা, এবং আরও ইউএনডিপির প্রতিনিধিগণ ছিলেন, নিমকর হাই অফিসিয়ালরা এখানে ছিলেন। তাদের উপস্থিতিতে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং মূলধারার মিডিয়ার সাংবাদিকরা এখান থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। সেখানে ডেইলি সানের পক্ষ থেকে আমরা এটা গ্রহণ করি, সেটা ভালো লাগার বিষয়। আর আমি এর মধ্য দিয়ে আমি আমাদের নিমকোকে ধন্যবাদ জানাই, ইউএনডিপিকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের ডেইলি সানের এডিটর রেজাউল করিম লুটাস, এখানে ডেপুটি এডিটর মনির হোসেন। ওনারা কিন্তু এই রিপোর্টকে সমৃদ্ধ করার পিছনে, রিপোর্টকে ভালোভাবে গাইডলাইন করার পিছনে, ছাপানোর পিছনে ওনাদের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের চিফ রিপোর্টার আলামিন ভাই, উনিও অ্যাসাইন করেছেন এই বিষয়টা। তখন আমি তাকে বলেছি এরকম একটা রিপোর্ট করতে চাই, আলামিন ভাই এটা অত্যন্ত সুন্দরভাবে অ্যাসাইন করেছেন, গাইডলাইন দিয়েছেন মনির হোসেন ভাই এবং আমাদের এডিটর। এবং এডিটর শুধু আমাদের এই রিপোর্টের ক্ষেত্রে না, আপনারা তো আমরা একই হাউজের কলিগ, দেখবেন যে আমাদের ডেইলি সানে কিন্তু এখন পুরস্কারপ্রাপ্ত রিপোর্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে আমাদের এই কর্তৃপক্ষে যারা আছেন, আমাদের বস যারা আছেন, সম্পাদক, ডেপুটি এডিটর, চিফ রিপোর্টার, এরা কিন্তু অত্যন্ত কর্ডিয়াল। তারা কিন্তু উৎসাহিত করেন, সবাইকে বলেন তো তোমরা এটা করো, ওইটা করো, এবং গাইড করেন। এই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ এক লাইনে জানতে চাবো যে আপনার এই যে অর্জন বা ডেইলি সানের পাঠকদের আপনি বিশেষ প্রতিবেদন উপহার দিচ্ছেন, আপনার এই জয়ের ধারা অব্যাহত থাকবে, পাঠকরা এই ধরনের একটা আশা ব্যক্ত করতে পারেন কিনা? জি, আমি এই আশা ব্যক্ত করতেই পারি এই কারণে, যেহেতু ডেইলি সানে এখন একটা শক্তিশালী টিম আছে এবং ডেইলি সানের যারা আমাদের বস আছেন, আমাদের এডিটর, ডেপুটি এডিটর, চিফ রিপোর্টার, এরা অত্যন্ত কর্ডিয়াল। সুতরাং একটা হাউসে যখন এই এনভায়রনমেন্টটা থাকে, এটা আমি শুধু ইচ্ছা করলে একটা অনুসন্ধানী প্রতিবেদন সেভাবে করতে পারবো না যদি তাদের সাপোর্টটা না থাকে। সুতরাং আমি আশাবাদী, যেহেতু ডেইলি সানে এ ধরনের একটা টিম আছে, ডেইলি সানের সুন্দর একটা কর্তৃপক্ষ আছে, ডেইলি সানের সম্পাদক অত্যন্ত আন্তরিক এবং এগুলোকে তিনি খুবই সুন্দরভাবে নার্সিং করে থাকেন। সুতরাং আমরা আশা করি ডেইলি সান এই বছরের মধ্যে, ডিসেম্বর শেষ হওয়ার মধ্যেই আরও কিছু পুরস্কার পাবে এবং আমরা 2026 সালে আমরা আরও বেশি পুরস্কার পাবো। ধন্যবাদ।